সরকারি হাসপাতালের ভেতরে একদিন সাধারণ এক গরিব মহিলা ময়লা শাড়ি পরে গিয়ে ঢুকল। তিনি নিজেকে ডাক্তারবাবুর কাছে দেখানোর জন্য লাইনে দাঁড়ালেন, কিন্তু লাইনে দাঁড়াতেই হাসপাতালের পরিবেশ দেখে তার চোখ কপালে উঠল। কারণ এখানে হাসপাতালের যে কর্মচারীরা ছিল তারা রোগীদের সাথে মোটেও ভালো ব্যবহার করছিল না, বরং রোগীদের সাথে দুর্ব্যবহার করছিল। এখানকার ডাক্তারবাবু পর্যন্ত প্রত্যেক রোগীর জন্য অনেক বড় বড় টেস্ট লিখে দিচ্ছিলেন। সেই টেস্টগুলো বাইরে গিয়ে করাতে হচ্ছিল। হাসপাতালের ভেতরে যেন একটিও পরীক্ষা করার ব্যবস্থা নেই। এই দৃশ্য দেখে সেই মহিলা ভীষণ অবাক হয়ে গেলেন। অবশেষে যখন তার নাম ডাকা হলো, ডাক্তারবাবু তার সঙ্গে কথা বলে তাকে বাইরে গিয়ে একটি সিটি স্ক্যান করতে বললেন। তখন মহিলা প্রতিবাদ করে বললেন, আমি বাইরে গিয়ে স্ক্যান করব কেন, যখন এই হাসপাতালের ভেতরেই সিটি স্ক্যান মেশিন রয়েছে? তখন আপনারা এখানেই আমার স্ক্যান করুন। আমার কাছে বাইরে সিটি স্ক্যান করার মতো টাকা নেই। যদি থাকতো তাহলে কি আমি হাসপাতালে আসতাম? আমি খুবই গরিব মানুষ। মহিলার কথা শুনে ডাক্তার ও হাসপাতালের স্টাফরা তাকে হুমকি দিয়ে বলল এবং জোর করে ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু মহিলা আরও দৃঢ়ভাবে প্রতিবাদ করলেন। তখন কয়েকজন নার্সকে ডেকে তার সাথে হাতাহাতির চেষ্টা করা হলো। ঠিক সেই মুহূর্তে সেই মহিলা নিজের আসল পরিচয় প্রকাশ করলেন, আর সেই পরিচয় শুনে হাসপাতালের সমস্ত স্টাফ হঠাৎ তার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। কে ছিলেন এই মহিলা, কেন তিনি গরিব সেজে এই হাসপাতালে এসেছিলেন, পুরো সত্যটা জানতে হলে কাহিনীর সম্পূর্ণ অংশ অবশ্যই দেখতে হবে। বন্ধুরা, আজকের এই কাহিনী আমাদের সমাজে একটি নতুন শিক্ষা প্রদান করতে চলেছে, তাই অবশ্যই এই কাহিনীটি মনোযোগ সহকারে দেখুন এবং কাহিনীর অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করুন। ভারতেরই এক ছোট্ট জেলায় এক গরিব পরিবার বাস করত এবং সেই পরিবারে এক মহিলা থাকতেন যার নাম ছিল বীণা দাস। বীণার সংসারে তার স্বামী গোপাল দাস এবং দুটি ছোট্ট সন্তান। বীণা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন, আর গোপাল মজদুরি করে জীবন কাটাতো। সব কিছু মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন গোপালের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। বাধ্য হয়ে বীণা স্বামীকে নিয়ে সেখানকার বড় হাসপাতালে দেখাতে গেল। ডাক্তারবাবু গোপালকে দেখে বললেন, আপনাকে একটি সিটি স্ক্যান করাতে হবে। স্ক্যানের রিপোর্ট আগে আসুক, তারপরেই ওষুধ দেব। বীণা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, সিটি স্ক্যানের খরচ কত হবে? তখন ডাক্তারবাবু রুক্ষ গলায় বললেন, ওখানে গিয়ে নিজেই জেনে নাও কত টাকা লাগবে। আমাদের সময় নষ্ট করো না। এরপরে আরও অনেক রোগী আছে, আমাদের তাদেরকেও দেখতে হবে। এই সমস্ত কথা বলার জায়গা এটা নয়। এই বলে তিনি বীণাকে সরিয়ে দিলেন। এখন বীণা হাসপাতালের কয়েকজন স্টাফকে ধরে খরচের ব্যাপারে জানতে চাইলেন, কারণ তার কাছে বেশি টাকা তো ছিল না। গরিব মানুষ, দিন আনে দিন খায়, তার কাছে বেশি টাকা থাকবেই বা কোথা থেকে? বীণা দাস এবার হাসপাতালের কম্পাউন্ডারের কাছে গিয়ে সিটি স্ক্যানের খরচ জানতে চাইলেন। কম্পাউন্ডার বলল, বাইরে গেলে প্রায় 2000 টাকার মতো লাগবে, তবে যদি এখানে করাতে চাও তাহলে আমাকে কিছু টাকা দিলেই হয়ে যাবে। আমি চুপি চুপি তোমার স্ক্যান করিয়ে দেব। বীণা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কত টাকা লাগবে? কম্পাউন্ডার বলল, দেখো, এ কথা কাউকে বলবে না। এখানে মেশিন আছে, আমি ওই মেশিনেই তোমার সিটি স্ক্যান করিয়ে দেব। এর জন্য তোমার আমাকে 1000 টাকা দিলেই হবে। এ কথা শুনে বীণা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি 1000 টাকার ব্যবস্থা করছি। তারপর তোমার সাথে যোগাযোগ করব। বাইরে তো 2000 টাকা লাগবে, এখানে অর্ধেকে কাজ হয়ে যাবে। আমাদের কাছে এত টাকাও নেই। তাদের কথাবার্তা ঠিক হয়ে গেল। তারপর বীণা বাড়ি ফিরে গেলেন টাকা জোগাড় করতে। বাড়ি ফিরে তিনি সেই বাড়ির মালিকের কাছে গেলেন যেখানে তিনি কাজ করতেন এবং 1000 টাকা ধার চাইলেন। কিন্তু বাড়ির মালিক তাকে চাপ জানিয়ে দিল, গত মাসে তুমি 3000 টাকা অগ্রিম নিয়েছো, আমি এখন তোমাকে আর টাকা দিতে পারবো না। কাজ করো, মাস শেষে বেতন পাবে। এই কথা শুনে বীণা চুপ করে গেলেন, কারণ সত্যিই তিনি আগে টাকা নিয়েছিলেন।
তারপর তিনি ভাবলেন আরও কিছু কাজ খুঁজে নতুন বাড়িতে কাজ শুরু করলেই কিছু টাকা অগ্রিম নিতে পারবেন। অন্তত 1000 টাকার ব্যবস্থা তো হয়েই যাবে। এই ভেবে তিনি নতুন কাজের সন্ধানে খুঁজছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি শুনলেন সেই শহরের একটি অভিজাত কলোনিতে এক নতুন ভদ্রমহিলা কাজের মহিলা খুঁজছেন। সেই ভদ্রমহিলার নাম হলো সুনিতা সেন। সুনিতা নতুন বাড়িতে এসেছেন এবং একজন গৃহকর্মীর প্রয়োজন তার। খবর পেয়ে বিনা দ্রুত সেখানে গেলেন। সুনিতা তাকে কাজের কথা বুঝিয়ে দিলেন। তখন বিনা বললেন, ম্যাডাম, আপনার সব কাজ আমি করে দেব, তবে আমার একটা কাজ আছে, একটা খুব দরকার আছে। আপনি যদি আমাকে 1000 টাকা অগ্রিম দেন। একথা শুনে সুনিতা একটু অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, তুমি তো কাজই শুরু করনি, এখনই তোমার অগ্রিমের প্রয়োজন হয়ে গেল? এই কথা শুনে সুনিতা খুব অবাক হলেন। তিনি বললেন, প্রথম দিনেই অগ্রিম? সাধারণত প্রথম দিনে কেউ অগ্রিমের টাকা চায় না, ব্যাপার কি? তখন বিনার চোখ নামিয়ে শান্তভাবে বললেন, আপনার কথা ঠিক, কিন্তু আমার স্বামীর শরীর খুব খারাপ, তার চিকিৎসার জন্য আমার টাকার দরকার। সেই কারণেই আমি অন্য বাড়িতে নতুন কাজ খুঁজছি এবং অগ্রিম চাইছি। একথা শুনে সুনিতা বলল, যদি এমন হয় তবে তুমি সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছ না কেন? সেখানে তো ওষুধ ফ্রিতে পাওয়া যায়, টেস্টও ফ্রিতে হয়, তাহলে তোমার এত টাকা লাগবে কেন? বিনা তৎক্ষণাৎ উত্তর দিল, ম্যাডাম, কোন হাসপাতালের কথা বলছেন? সেগুলো শুধু নামেই সরকারি, ডাক্তার ফি না নিলেও সব কিছুর জন্য টাকা ঠিক ধার্য করা থাকে। ডাক্তার যা প্রেসক্রিপশন করে তা বাইরে থেকে আনতে হয়, যেসব টেস্ট হয় সেগুলো বাইরে থেকে করাতে হয়। আমি আগেই সরকারি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু ওখানে আমার সাথে যা ঘটলো তা বলার মতো নয়। বিনার কথা শুনে সুনিতা বিস্মিত হলেন, কারণ তিনিও জানতেন না যে সরকারি হাসপাতালের ভেতরে এমন অবস্থা চলছে। আসলে সুনিতা সেই সরকারি হাসপাতালের চিফ মেডিকেল অফিসারের ছোট বোন। সুনিতা সেন কিছুদিন আগেই ওই শহরে ট্রান্সফার হয়ে এসেছেন। তিনি এখানে নতুন ফ্ল্যাটে নিজের বাড়ি ঠিক মতো গুছিয়ে নিচ্ছিলেন, কিন্তু বিনার কথা শোনার পর তিনি ভীষণ রেগে গেলেন এবং অবাক হলেন যে এত বড় অনিয়ম একটি সরকারি হাসপাতালে হচ্ছে। সুনিতা একজন সৎ এবং কর্মঠ অফিসার। তিনি সব সময় চান সাধারণ মানুষ যেন সরকারি সুবিধাগুলো সঠিকভাবে পায়। বিনার কথা শুনে সুনিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি বললেন, ঠিক আছে, যদি এমন হয় তাহলে কাল তুমি আমার সঙ্গে হাসপাতালে চলো। আমি নিজেই দেখে নেব কে তোমার কাছ থেকে টাকা চায়। এটা দেখাটা আমার খুবই প্রয়োজন। একথা শুনে বিনা ভীত গলায় বললেন, ম্যাডাম, আপনি কি করবেন? ওরা প্রতিদিন এভাবেই কাজ করে। কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেয় এবং জোর করে সেখান থেকে বার করে দেয়। সুনিতা একটু হেসে বললেন, আমি কি করতে পারি সেটা তুমি কালই দেখবে। যদি তুমি আমার সঙ্গে থাকো, আমি নিশ্চয়ই তাদের শিক্ষা দেব, যাতে তারা আর কখনো এমন কাজ করতে না পারে। সুনিতার দৃঢ়তা দেখে বিনা তার সাথে থাকার জন্য রাজি হয়ে গেল। পরের দিন সকালে সুনিতা বিনার কাছে থেকে সেই জায়গার পুরোপুরি ঠিকানা নিয়ে নিল এবং নিজে একটি পুরনো সাদা শাড়ি পরে নিল। সেগুলো পরে তিনি একেবারে বিনার মতো সেজে ফেললেন। তারপর বিনার সাথে তিনি সরকারি সেই হাসপাতালের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে সুনিতা বিনার নামেই একটি নতুন টিকিট করলেন। তারপর লাইনে দাঁড়িয়ে পড়লেন, যেখানে গরিবদের ডাক্তার দেখছিল। ধীরে ধীরে লাইনে এগোতে এগোতে সুনিতার চোখের সামনে একে একে হাসপাতালের নোংরা ব্যবস্থা ফুটে উঠতে লাগলো। রোগীদের সাথে স্টাফদের দুর্ব্যবহার তিনি নিজের চোখে দেখলেন। কেউ কিছু বললেই হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছিল। অসহায় রোগীরা নীরবে বসে থাকছিল, কারণ তাদের কাছে টাকা নেই এবং সেই সরকারি হাসপাতালেই তাদের শেষ ভরসা। যদি কেউ প্রতিবাদ করত, তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হতো। ধীরে ধীরে সুনিতার ডাক এলো। ডাক্তারবাবুর কাছে পৌঁছতেই তিনি লক্ষ্য করলেন, ডাক্তার এখন অনেক বড় বড় টেস্ট লিখে দিয়েছে,
যেগুলো আসলে রোগীদের অসুখের জন্য অতটা প্রয়োজনীয় নয়। সুনিতা সেন এমবিবিএস পাশ করা একজন দক্ষ চিকিৎসক ছিলেন, তাই তিনি রোগীদের লক্ষণ শুনেই বুঝতে পারতেন কোন রোগের কী চিকিৎসা প্রয়োজন। তবুও তিনি দেখলেন যে ডাক্তারবাবু অপ্রয়োজনীয় বড় বড় টেস্ট লিখে দিচ্ছেন, যেগুলো বাইরে গিয়ে করাতে হচ্ছে। অসহায় মানুষজন বাধ্য হয়ে সেই প্রেসক্রিপশন নিয়ে হাসপাতাল থেকে বাইরে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর সুনিতার ডাক হলো। তিনি ডাক্তারবাবুর কাছে গিয়ে নিজের বানানো অসুখের কথা বললেন। তারপর ডাক্তারবাবু শুনে বলল, হ্যাঁ, আপনার অসুখ সারানো যাবে, কিন্তু তার আগে তোমাকে কিছু টেস্ট করতে হবে, একটা সিটি স্ক্যান করাতে হবে। আসলে সুনিতা ইচ্ছে করেই এমন কিছু উপসর্গের কথা বলেছিল যাতে ডাক্তারবাবু সিটি স্ক্যান লিখতে বলেন এবং তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী তাদের দুর্নীতি ফাঁস করতে পারেন। সুনিতা বললেন, ঠিক আছে ডাক্তারবাবু, আমি সিটি স্ক্যান করাবো, বলুন কোন রুমে যেতে হবে। তখন ডাক্তারবাবু হেসে বললেন, এখানে কোনো রুমে তোমার সিটি স্ক্যান হবে না, বাইরে গিয়ে করিয়ে নাও, আমাদের মেশিন নষ্ট হয়ে গেছে। এই উত্তর শুনে সুনিতা একটু অনুরাগের ভঙ্গিতে বলল, ডাক্তারবাবু, আমি খুব গরিব, বাইরে করানোর মতো আমার কাছে টাকা নেই। ডাক্তারবাবু তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিলেন, রোজ এমন রোগী এখানে অনেক আসে, আমি কি করব? আমি কি তোমাদের অনুভূতি শোনার জন্য এখানে বসে আছি? বাইরে যাও, সেখানে গিয়ে সিটি স্ক্যান করিয়ে নাও। সুনিতা এবার জোর গলায় বললেন, না সাহেব, এটা সত্যি নয়, আপনার স্টাফরাই বাইরে থেকে টাকা নিয়ে এখানে সিটি স্ক্যান করায়, আমি সব জানি। তারপর ডাক্তারবাবুর মুখ থেকে মুখোশটা একেবারে খুলে গেল। তিনি গম্ভীর হয়ে সুনিতাকে হুমকি দিয়ে বললেন, কিন্তু সুনিতা দৃঢ় গলায় বললেন, এভাবে চলবে না, আমার সিটি স্ক্যান আপনাদের এখানেই করাতে হবে, আমাদের একেবারেই টাকা নেই। যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল এবং অন্যান্য রোগীরাও বিষয়টা সম্পূর্ণভাবে খেয়াল করল, তখন ডাক্তার স্টাফদের ডেকে আনলেন। স্টাফরা এসে সুনিতার সঙ্গে কথা বলল এবং প্রায় রুক্ষভাবেই তার সঙ্গে আচরণ করতে লাগলো। এমনকি কিছু মহিলা স্টাফ এসে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই সুনিতা চিৎকার করে তাদের থামালেন। নিজের ব্যাগ থেকে অফিসার আইডি কার্ড বের করে সবার সামনে দেখিয়ে দিলেন। আইডি কার্ড দেখেই হাসপাতালের সকলেই হতবাক হয়ে গেলেন। যারা একটু আগেই সুনিতার সাথে দুর্ব্যবহার করেছিল তারা হাত জোর করে বলল, ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা বড় ভুল করেছি। হাসপাতালের অন্য রোগীরা অবাক হয়ে তাকিয়েছিল। তারা বুঝতেই পারল না এত বড়সড় পরিবর্তন কিভাবে হয়ে গেল। সুনিতা এবার সবার সামনে কড়া ভাষায় বলতে শুরু করলেন এবং ডাক্তার ও স্টাফদের দুর্নীতি একে একে প্রকাশ করলেন। এদিকে বীণা দাস এগিয়ে এসে তাকে বললেন, ম্যাডাম, সেই কোন স্টাফ আমার কাছ থেকে 1000 টাকা চেয়েছিল সিটি স্ক্যান করানোর জন্য, তাকে আমি চিহ্নিত করতে পারি। বীণা তার দিকে হাত তুলল এবং দুর্নীতিগ্রস্ত কম্পাউন্ডারের দিকে ইশারা করে বলল, সুনিতা ম্যাডাম তার দিকে তাকিয়ে গর্জে উঠলেন, তোমার চাকরি এবার শেষ, তুমি গরিবদের টাকা খেয়ে জীবন কাটাচ্ছ, এখন আমিও দেখাবো গরিবের হক মারলে কি হতে পারে। কম্পাউন্ডার কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে হাত জোর করে বসে পড়ল তার সামনে, বলল, ম্যাডাম, আমার দোষ নয়, যা কিছু করি ডাক্তারবাবুর নির্দেশেই করি। এর ভাগ ডাক্তারবাবু থেকে শুরু করে এই হাসপাতালের নিচুতলার কর্মী পর্যন্ত সকলেই পায়। এই স্বীকারোক্তি শুনে সুনিতার রাগ আরও বেড়ে গেল। আসলে সুনিতা সেন সেই জেলার জেলা কালেক্টর ছিলেন। তিনি এবার হাসপাতালের দুর্নীতিগ্রস্ত ডাক্তার ও স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন। হাসপাতালের ভেতরে সিসিটিভি ক্যামেরা ছিল আর সেই রেকর্ডিং থেকে সুনিতার হাতে পাকা প্রমাণ আসলো। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশের সাথে যোগাযোগ করলেন। পুলিশের গাড়ি এসে যেসব কর্মচারী ও ডাক্তার এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তাদের গ্রেপ্তার করে নিল।
এই দৃশ্য দেখে হাসপাতালের সমস্ত রোগী সুনিতার প্রশংসা করতে লাগলেন। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল এবং বললেন, এই মহিলা এত বড় পদে কাজ করেন, কিন্তু তিনি অসহায় মানুষদের জন্য কত সাহায্য করে দিলেন। এরপর সুনিতা নতুন করে হাসপাতালে স্টাফ নিয়োগ করলেন এবং এই খবর দ্রুত আশেপাশের হাসপাতালগুলিতে ছড়িয়ে পড়ল এবং সেখানকার দুর্নীতিও বন্ধ হলো। কারণ সবাই ভয় পেতে লাগলো, যদি হঠাৎ কোনো উচ্চপদস্থ অফিসার ছদ্মবেশে আসে এবং দুর্নীতি তাদের ধরা পড়ে যায়, তাদের চাকরি চলে যাবে। এখন সেই হাসপাতালের সব কর্মচারী অত্যন্ত ভালো এবং তারা সকল রোগীদেরকে যত্ন করে, কেউ আর খারাপ ব্যবহার করে না। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। বীণার স্বামী, যার জন্য এত লড়াই শুরু হয়েছিল, সুনিতার হস্তক্ষেপে একই হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যান করাতে পেরেছিল। তার চিকিৎসাও সঠিকভাবে হয়েছিল। কোনো ডাক্তার আর বাইরে থেকে ওষুধ আনতে বলেনি, আর কোনো স্টাফের জন্য বাইরের ল্যাবের নামও শোনাতে হয়নি। হাসপাতালে এখন শৃঙ্খলাবদ্ধভাবে সম্পূর্ণ কার্যকলাপ চলে। বীণা এখন সুনিতার বাড়িতে কাজ করে, আর সুনিতা জেলা কালেক্টর হিসেবে তার সমস্ত দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করছে। বন্ধুরা, এলাকার মানুষ সেখানকার জেলা কালেক্টর সুনিতার জন্য এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কারণ তিনি প্রমাণ করেছেন যে একজন সৎ ও সাহসী কর্মকর্তা কিভাবে সাধারণ মানুষের জীবন বদলে দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের কি মনে হয় সুনিতা যা করেছিল তা কি ঠিক সিদ্ধান্ত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আপনাদের কি মতামত তাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও একটা কথা, এই কাহিনীগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ দেওয়া অথবা কাউকে আঘাত করা নয়, বরঞ্চ এই কাহিনীগুলো শোনানোর উদ্দেশ্য হলো এই কাহিনীগুলোর দ্বারা যাতে আমরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারি এবং এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারি। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।